কুয়াশার মায়াজালে সাজানো জমজমাট অলস এই সময়ে আপনাদের সাথে জমাতে চাই গল্প কথার আসর। সংস্কৃতি বিনোদন দুনিয়ার টুকরো টুকরো গল্প নিয়ে সাজানো এই আয়োজনে আপনাদের জানাবো আপনাদেরই বার্তা। শুরু করছি রঙের মেলার 52তম পর্ব, আর আপনাদের সাথে আছি আমি ফারজানা জহির। 70 বছরের এক রঙের জাদুঘর, বিশ্বের বহু দেশের মানুষের কাছে বাংলাদেশকে তিনি তুলে ধরেছেন রঙের ভাষায়। তিনি কালিদাস কর্মকার। সম্প্রতি শিল্পকলা একাডেমি আর আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে একযোগে শুরু হলো খ্যাতিমান এই শিল্পীর দুটি চিত্র প্রদর্শনী। পলিমাটির দেশ বাংলাদেশের মাটির ছন্দ আর জীবনের সুর মিলেমিশে একাকার হয়ে গেছে শিল্পীর রং তুলির আঁচড়ে। 35টি ছবির প্রত্যেকটি যেন এক একটি কবিতা, যার দেহ হলো ক্যানভাস আর আত্মা হলো রং। পাললিক তাল শিরোনামের এই প্রদর্শনীতে মা মাটি মানুষের চেনা গল্পগুলোকে অচেনা আদলে তিনি ফুটিয়ে তুলেছেন রঙের ছোঁয়ায়। এদিকে জাতীয় চিত্রশালায় শিল্পী কালিদাস কর্মকার তার আঁকা ছবিতে বর্তমান সময় অবিশ্রান্ত মানবীয় অভিজ্ঞতার সম্পর্কের বিভিন্ন ভাষা মূর্ত করে তোলেন। শিল্পীর চিত্রকলায় আবহমান বাঙালির নিঃশ্বাস, কিন্তু চিত্রকলার স্বভাব কোথাও ঢলে পড়েনি। বাংলাদেশ শিল্পী হিসাবে আমি চেষ্টা করেছি যে আমার জীবনের যা ঘটনা ঘটেছে, দুঃখ বেদনা, ভালোবাসা, বন্ধু বান্ধব, সমাজে বিক্ষুব্ধ অবস্থা, মুক্তিযুদ্ধ আমি আমার পরিবারের প্রায় 6 জনকে হারিয়েছি, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু তাকে হারিয়েছি। এই যে জার্নিটাই আমি চেষ্টা করেছি আমার এই ছবির মাধ্যমে তুলে ধরার জন্য। 70 বছর বয়সী এই শিল্পীর উচ্ছ্বাস, অভিব্যক্তি, শুদ্ধতা, বেদনা, স্মৃতি আর একাকিত্বের শিল্পিত প্রতিচ্ছবি এই পাললিক প্রত্যাবর্তন। জেনে নেব ভিন্ন স্বাদের 3 মঞ্চ নাটকের খবর। উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় নাটক বিভাগ হাফ আখড়াই নাটকটি নিয়ে সম্প্রতি পাড়ি জমালো কলকাতায়। এদিকে 1 বছরের প্রস্তুতির পর মঞ্চে এলো দৃষ্টিপাত নাট্য সংসদের নতুন প্রযোজনা কয়লা রঙের চাদর। সপ্তাহের প্রথম ভাগে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় হলো নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। আর নতুন বছরের শুরুতেই পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হলো ময়মনসিংহ গীতিকা অবলম্বনে লোকনাট্য দলের সারা জাগানো নাটক সোনাই মাধব। বাংলা টপ বাগানের জনক রামনিধি গুপ্ত বার্ধক্যজনিত কারণে একসময় আখড়াই দলের অধ্যক্ষ পদে নিয়োগ করেন প্রিয় শিষ্য মোহনচাঁদ বসুকে। গুরুভক্ত ও দৃঢ়চেতা মোহনচাঁদ বসু অধ্যক্ষ পদ লাভের পর তার নিজস্ব মত ও রীতি প্রচলন করেন। এরপর শুরু হয় নিধুবাবু ও মোহনচাঁদের দ্বন্দ্ব। ঐতিহাসিক এই দ্বন্দ্বকে কেন্দ্র করে হাফ আখড়াই নাটকের বিন্যাস। এই নাটকের মাধ্যমে শিল্পের মাঝে জীবনবোধকে ফুটিয়ে তোলা হয়েছে দক্ষ নৈপুণ্যের সাথে। যে সমকালীন সময় আমরা লক্ষ্য করেছি সংস্কৃতি থেকে মানুষকে বিচ্ছিন্ন করার একটি অপচেষ্টা চলছে, আমরা এই নাটকের ভেতর দিয়ে বোঝাতে চেয়েছি যে শিল্প এবং মানুষের সম্পর্ক হচ্ছে খুব গভীর, নিবিড় এবং আত্মিক। কেন পারলে না? তাহলে আমি কি শিক্ষা দিলাম তোমাকে? মোহনচাঁদের হাতে দলের দায়িত্ব যাওয়ার পর বাংলা টপ বাগানের বাঁক পরিবর্তন দেখা দেয়। এই পরিবর্তন শৈল্পিক না হয়েছিল গণমানুষমুখী। ঐতিহাসিক উপাদান তাই এই নাটকের কাঠামো আর কাহিনী বিন্যাসের দক্ষতায় প্রাণভোমরা হয়ে ওঠে। ঘটনাবহুল মানব জীবনের সত্য অনেক সময় অপ্রকাশিত থেকে যায়, কিন্তু কোনো কারণে অপ্রকাশিত সত্য ঘটনা হঠাৎ সামনে এলে তা ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক মানুষকে আক্রান্ত করে।
নীরব, গোপন, অপ্রকাশিত সত্য উদ্ঘাটনের নানা টানাপোড়েন নিয়েই বিন্যস্ত হয়েছে কয়লা রঙের চাদর নাটকটি। কয়লা রঙের চাদর নাটকে আলোক প্রক্ষেপণ ও সেট ডিজাইনিংয়ে নান্দনিকতার ছাপ থাকলেও দীর্ঘ সংলাপ ও ঘটনা প্রবাহের ধীর গতি দর্শককে আকৃষ্ট করতে ব্যর্থ হয়। এদিকে সোনাই ও মাধবের প্রেম এবং তাদের বিয়োগান্তর পরিণতি নিয়ে সোনাই মাধবের কাহিনী পালাটে সাজানো হয়েছে পদাবলী কীর্তন ও যাত্রার আঙ্গিকে। পদাবলী কীর্তনের মতো সঙ্গীতে কাহিনী বর্ণনা করা হলেও যুক্ত হয়েছে নৃত্য। এই নাটকে পুরুষ অভিনয় শিল্পীকে দিয়ে নারী চরিত্রে অভিনয় করানোর পাশাপাশি বেশ কিছু বিষয় নিরীক্ষা করা হয়েছে। পদাবলী কীর্তন ও যাত্রাপালাকে লালন করার একটি ভালো প্রয়াস সোনাই মাধব নাটকটি। গল্পকথার ছন্দপতন ঘটিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পরে স্বাগত রঙের মেলায়। কিংবদন্তি জহির রায়হানের ছোট গল্প পোস্টারকে চলচ্চিত্রে হাজির করে প্রথম বাংলাদেশি হিসেবে জয় করেছেন দাদা সাহেব ফালকে সহ আরও কিছু পুরস্কার। অন্যদিকে জলেরও জলছবি মিউজিক্যাল ডকুফিল্মের মাধ্যমে মৃত প্রায় পদ্মা নদীর কান্না শুনিয়েছেন বিদেশের মাটিতে। বাংলাদেশের তরুণ চিত্র নির্মাতা আসিফের মুখেই শুনব তার সিনেমা যাপনের গল্প। পদ্মা আমার লাইফের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। কিভাবে যে আমি ঘুম থেকে যদি উঠি ছাদে যাই তো পদ্মা আমি দেখতে পাচ্ছি, পদ্মার সাথে আমি হাসছি খেলছি, ইভেন স্কুলে যাচ্ছি পদ্মার পাশ দিয়ে যাচ্ছি। তো হঠাৎ একদিন দেখলাম যে আমার এই পদ্মা নদীটা শুকিয়ে গেছে, আমার পদ্মা নদীতে পানি নাই। এখন বিষয় হচ্ছে যে অ্যাজ এ আপনি আর্টিস্ট বলেন বা শিল্পী বলেন বা অ্যাজ এ ফিল্ম মেকার বলেন, আমি রাস্তায় দাঁড়াতে পারবো না, আমি চিৎকার করতে পারবো না, আমি মিছিল মিটিং এগুলোতে যেতে পারবো না। ইভেন ডকুমেন্টারির ক্ষেত্রে যে নিয়ম নীতি মানা হয় পিছনে একজন বলে, আমার ডকুমেন্টারিতে কেউ কোনো কথা বলে না, কারণ এখানে আমাদের কিছু বলার নাই। বলা যায় যে দর্শক এটাকে খুব চমৎকারভাবে গ্রহণ করেছে। ইভেন আমার পোস্টারের চাইতেও অনেকে এখনও সঙ্গ পদ্মার কথা বলে। ছবিটা যখন বানালাম আমি যেই টাইপের মিউজিক চাচ্ছিলাম এই টাইপের মিউজিক নিয়ে আমি অনেকের সাথে কথা বলি, কিন্তু আমাদের দেশের একটা সমস্যা হচ্ছে যে মৌলিকত্ব, সঙ্গীতে মৌলিকত্ব যে জিনিসটা আছে, বিশেষ করে ব্যাকগ্রাউন্ড মিউজিকে মৌলিকত্ব যে বিষয়টা আছে এই বিষয়টা অনেকে ভুলতে বসেছে। হাতে গোনা খুব 2-4 জন আছে যারা এই বিষয়ে খুব চমৎকার কাজ করে, আর তাদের কাছে আমি সম্ভবত পৌঁছাতে পারিনি, কারণ আমাদের ডকুমেন্টারির যে বাজেট ছিল এই বাজেট দিয়ে সম্ভবত মৌলিক ভালো মিউজিক বের করা বোধহয় সম্ভব ছিল না। পদ্মা নিয়ে বলা যায় যে নিঃশব্দতারও একটা ভাষা আছে, সে বয়ে চলে, সে বলতে পারে না, আমাদের মতো কথা বলতে পারে না। আমরা বলতে পারি, চিৎকার করতে পারি, লোক জমায়েত করতে পারি, কিন্তু পদ্মা সেটা পারে না। সেই কারণে পদ্মা বোধহয় আমাদেরকে কখনোই বলে উঠতে পারেনি যে আমি ধ্বংস হয়ে যাচ্ছি, নিঃস্ব হয়ে যাচ্ছি, তোমরা আমাকে বাঁচাও। Short film Vinak, the poster. মাস্কি খালি টিপতে থাকবেন না নিবেন। পোস্টারের শুটিং শুরু করি 2013 সালে। এর মাঝখানে একটা দীর্ঘ সময়, এই দীর্ঘ সময় আমি চিন্তা করেছি যে
ডকুমেন্টারি ছাড়া একটা ফিকশন বানাবো। তখন আমি ভাবনাটা শেয়ার করি আমার স্ক্রিপ্ট রাইটার মাহাদি হাসানের সাথে, উনি তখন লন্ডনে ছিলেন। এটার পরে আমাদের গ্রুপ ছিল সিনেমা পিপল, সেখানে আমি আহ্বান করি যে কারা কারা কাজ করবেন। সেখানে বিদ্রোহী দীপন সিনেমাটোগ্রাফার, এছাড়া অন্যান্য অ্যাসিস্ট্যান্ট যারা ছিল, আর্টিস্ট হিসেবে টিঙ্কু ভাই, মোমো শৈলী, ফারগানা মিল্টন, হাসনাত রিপন। তো এরা দেখা যাচ্ছে যে এগিয়ে আসলো, সিনিয়র জুনিয়র সব মিলে আমরা একটা টিম তৈরি করলাম। করার পর যেটা সমস্যা হলো যে এই ছবিটাকে এখন পর্দায় আনতে হবে বা এডিটিং করতে হবে। তো আমি এই ক্ষেত্রে আবার আরেকটা ঝুঁকি নিলাম। আমি বললাম যে এই কাজটা রাজেশ কাপুরকে দিয়ে করাবো। উনি ফুটেজ দেখার পর বললেন যে আমার মনে হয় যে ভালো কিছু বের হতে পারে। তো উনি কাজ করা শুরু করলেন। টাকা পয়সার ব্যাপারে বলা যায় যে আমার ইউনিভার্সিটি, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি, ওরা একদম পুরোপুরি এগিয়ে এসছে। ওরাও ফুটেজ দেখার পর বলেছে যে তুমি যদি করতে পারো তো আমরা তোমার সাথে আছি। শুনছেন অফিসে নাকি ছাঁটাই হবে? ছাঁটাই? লাস্টের শটের যে বিষয়টা ছিল, আসলে আমরা প্রথমে ওটা চিন্তা করা হয়েছিল হচ্ছে শুরুর জন্য আমরা টাইটেল বানাতে চেয়েছিলাম ওইটাকে। তো টাইটেল পরে খুব জলের এই মানুষ সুমন ভাই, উনি অস্ট্রেলিয়া থেকে আমাদেরকে খুব চমৎকার একটা টাইটেল পাঠান বানিয়ে। তো এটা দেখার পরে আমি ওর প্ল্যান চেঞ্জ করে ফেলি। আমরা ওই টাইটেলটাকে সামনে রেখে মাঝখানে এই লাস্টে আমরা ওইটাকে লাস্টে নিয়ে যাই। পোস্টার সর্বপ্রথম অ্যাওয়ার্ড পেয়েছে এপ্রিল মাসে দাদা সাহেব ফালকে চলচ্চিত্র উৎসবে, স্পেশাল ফেস্টিভ্যাল মেনশন। তার 25 দিন পর চেন্নাই থেকে আমি ইনভাইটেশন পাই, সেখানে বেস্ট শর্টের অ্যাওয়ার্ড লাভ করে পোস্টার। তারপরে অগাস্টে কলকাতা শর্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানেও স্পেশাল ফেস্টিভ্যাল মেনশন। গল্পকথার ছন্দপতন ঘটিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পরে স্বাগত রঙের মেলায়। 15 বছরের সাধনা শেষে লালন সাঁইজির অনুসারীদের সংগ্রাম ও জীবন গাঁথা নিয়ে ফখরুল আরিফিন নির্মাণ করলেন প্রামাণ্য চলচ্চিত্র হকের ঘর। সম্প্রতি রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে প্রামাণ্য চলচ্চিত্রটির মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী। সত্যলাভের সাধনায় লালন সাঁইজিকে সঙ্গীতের মধ্য দিয়ে সাধনপন্থা বর্ণনায় উদ্বুদ্ধ করেছিল। লালন সাঁইয়ের বাণীগুলো গান হিসেবে সব জায়গায় সমাদৃত, কিন্তু সাঁইজির মূল দর্শন, তার অনুসারীদের অবস্থা, হকের ঘরের বর্তমান কর্তৃত্ব কার হাতে, এ সমস্ত অনেকেরই অজানা। এই অজানা অধ্যায়কে প্রকাশিত করল 22 মিনিটের এই প্রামাণ্য চিত্র। 1980 সালে তৎকালীন জেলা প্রশাসক স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও মাদ্রাসার কিছু ছাত্রকে সাথে নিয়ে লালন সাঁইজির অনুসারীদের কাছ থেকে হকের ঘরের চাবি কেড়ে নেন। পরে অনেক আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বাউলেরা তাদের অধিকারের আইনি স্বীকৃতি পান, কিন্তু আদালতের রায় অমান্য করে হকের ঘর বাউলদের না ফিরিয়ে দিয়ে নিজেদের দখলে রেখেছে কিছু মুনাফালুভী মানুষ। সন্ত্রাসী এবং মাদ্রাসার ছাত্ররা হকের ঘরের চাবি জোর করে কেড়ে নেয় এবং লালন অনুসারীদের আখড়া থেকে বের করে দেয়। কুষ্টিয়ার লালন ফকিরের আখড়ায় সরকারি হস্তক্ষেপ সরিয়ে তা লালন অনুসারীদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি এই চলচ্চিত্রের মূল বিষয়। যেভাবে তাদের স্বাধীনতা হরণ করা হয়েছে এবং তাদের কাছ থেকে তাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, আমরা আশা করব এই হারানো অধিকার বাউলরা ফিরে পাবে। দ্রুততম সময়ে এই প্রামাণ্য চিত্রে উঠে আসা সমস্যার সমাধানে পদক্ষেপ নেবার আশ্বাস দেন তথ্যমন্ত্রী। যে ত্রুটির কথা বলেছেন, এটা এমন কঠিন কিছু নয়, এটা একটা প্রশাসনিক আইনের মারপ্যাচের ভিতরে এটা আটকে আছে। বাউলদের সিন্ধুকের চাবি বাউলদের কাছে ফেরত যাবে। যাবতীয় প্রতিকূলতা কাটিয়ে লালনের আখড়া সমহিমা ফিরে পাবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের। প্রথাসিদ্ধ ধর্মটা হচ্ছে একটা রাজনৈতিক আশ্রিত একটা সিনেমার গল্প, যে সিনেমার নায়ক নায়িকা পার্শ্ব চরিত্র জুনিয়র আর্টিস্ট সবাই বামন ডাক শুনে অভ্যস্ত, গড়ে যাদের উচ্চতা 3.5 ফুট। এবার এই বামনদের নিয়ে গল্প বুনেছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।
নামটাও গল্পের সঙ্গে তাল রেখে দেওয়া হয়েছে ছোটদের ছবি। এরই মধ্যে ছোটদের ছবি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার আসরে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে পুরস্কৃত হয়েছে। ছোট মানুষ বলে স্বপ্ন ছোট ছোট দেখব। ওদের আমরা বামুন বলি, ওরা নিজেদের নাটা বলে। ছোট আকারের এই মানুষগুলোর দুঃখ কষ্ট আমাদের চেয়ে অনেক বড় আর বেশি। মাপে ছোট কিন্তু হৃদয়ে বড় কিছু মানুষের গল্প এবার রূপালী পর্দায় তুলে আনলেন কৌশিক। দুজন কি তিনজন করে এরকম বামন রাখা হতো যারা মজা দেবে। সার্কাসে সহ্য করা যায়, সমাজ জীবনেও সেটা মানুষ সহ্য করতো, মজা পেত, মজার খোরাক হয়ে থাকতো। জেনেটিক কারণে তারা উচ্চতায় ছোট মাপের। পৃথিবীতে কোনো কিছুই ওদের মাপে তৈরি হয়নি। বেখাপ্পা একটা পরিস্থিতিতে তারা কিভাবে জীবন কাটায় তা নিয়েই ছোটদের ছবি। ওদের জীবনযাত্রা, ওদের ভালোবাসা, আদর, ওদের বিচ্ছেদ সবই তো এক আমাদের মতো, অথচ কিভাবে ওরা সার্ভাইভ করে আমাদের এই উপহাসের মধ্যে। মোর দ্যান মিউজিক, এদের যে কথাটা এরা তুলে ধরতে চেয়েছে সেই কথাগুলোকে, সেই ইমোশনগুলোকে, সেই অভিব্যক্তিগুলোকে পাংচুয়েট করা। এই ছবির কেন্দ্রীয় চরিত্র দুলাল বিশ্বাসই করতে পারেননি পাদপ্রদীপের আলো কখনো তার উপরও পড়তে পারে। ছোটদের ছবি হচ্ছে, সেটা তুমি নায়ক হবে। আমি তখন কিন্তু ভাবিনি যে কি হতে পারে। কৌশিদা বলে, এটা কি জানিস? আমি না, এটা টপি তো। ওই টপি মানে তুই জানিস এটা কি? আমি না, বলছি ইন্টারন্যাশনাল, মানে আজ পর্যন্ত কেউ আমাদের টালিগঞ্জে কেউ পায়নি। বামুনদের আমরা অবতার বলে জেনে এসেছি পুরাণ থেকেই, অথচ ছোটলোক শব্দটার মধ্যে যে কত দুঃখ, কত কান্না আছে এই মানুষগুলোর জীবন দেখলে তা বুঝতে পারা যাবে। আমাদের থেকেও পাড়ার বিয়ে বা অন্য কোনো কাজের বাড়িতে ডাকে না, তাহলে আমরা যদি অশুভ হই, আমাদের সবই অশুভ হোক। নির্মাতা ও কলাকুশলীদের কাছে এই ছবিটা সামাজিক দায়বদ্ধতারই অংশ ছিল। তাই রূপালী পর্দায় এই ছবিটি দেখার পর বামনদের দেখে হেসে ফেলতে একটু হলেও অসুবিধে হবে চারপাশের মানুষের। ঘড়ির কাঁটার নিয়মে সময় শেষ বলে জানাচ্ছি বিদায়। তবে আপনারা চাইলেই আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আমাদের ফেসবুক ফ্যান পেজ হচ্ছে facebook.com/pages/রঙের মেলা। আর ইউটিউবে আমাদের খুঁজে পাবেন রঙের মেলা এসএটিভিতে। বিনোদন জগতের রং বেরঙের গল্প নিয়ে ফের হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, আনন্দে থাকুন আর সাথেই থাকুন।